ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ১। শহরের সবচেয়ে নামকরা ক্লাব ক্রিশ খান মদের নেশায় চুর হয়ে একটার পর একটা মেয়ের সঙ্গে চুম্বনে মাতোয়ারা হয়ে উঠেছে। ডান্স ফ্লোরে চলছে চরম হইচই, ছেলেমেয়েরা নাচছে, সঙ্গীতের তালে দুলছে। আর এই ভিড়ের মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলেন ক্রিশ খান। সে ঘুরে একবার একজন মেয়ের গায়ে হাত রেখে মিশে যাচ্ছে তাদের ঠোঁটের সঙ্গে। তার হাতে ড্রিঙ্কের গ্লাস। কখনো এক মেয়ে ঠোঁটে কিস করছে মুখ ফিরিয়ে, আবার পাশের মেয়েকে কিস করছে। মনে হচ্ছে সে আজ মনের মতো মেয়ে পাচ্ছে না। যদিও মেয়েগুলো বিরক্ত নয়, বরং উপভোগ করছে, কারণ এই ক্রিশ খান কিন্তু দেশের শিক্ষামন্ত্রীর একমাত্র বখাটে ছেলে। উচ্চতা ৬ ফুট লম্বা, পেশিবহুল শরীর, জিমে ঘাম ঝরানো বলিষ্ঠ গঠন, রং শ্যামলা কিন্তু মুখে এক অদ্ভুত আকর্ষণ। তার হাসিটাই মেয়েদের পাগল করে দেয়। লোকেরা বলে তার সেই বাঁকা হাসি যে কোনো মেয়েকে সিডিউস করার মতো যথেষ্ট। চুলগুলো লম্বা, কপাল পর্যন্ত পড়ে থাকে, তাতেই তাকে আরও মারাত্মক লাগে। তার জীবনে দুইটা নেশা, একটা মদ, আরেকটা মেয়ে। প্রতিদিন নতুন কোনো মেয়ে দরকার তার, না হলে ড্রাগস নিতে হয় নিজেকে টিকিয়ে রাখতে। চলুন আবার গল্পে ফিরে যাই। প্রায় 10 জন মেয়েকে চুমু খাওয়ার পর কৃষের শিকারি চোখ থামে একটা মেয়ের ওপর। শিকারির মতো চোখে তাকিয়ে হাতে থাকা গ্লাসটা শেষ করে মুখটা মুছে মেয়েটাকে ইশারা করে। মেয়েটা হেসে সরে যায় পাশে, আর ক্রিস সেদিকে এগোয়। ঠিক তখনই সামনে আসে তার ঘনিষ্ঠ বন্ধু আমান। রুম নাম্বার বল ফার্স্ট, আই এম আউট অফ কন্ট্রোল। রুম বুক করতে পারিনি, তোর সব কার্ড ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। মনে হয় তোর বাপ সব টাকা হাতিয়ে নিয়েছে। ক্রিস ভাকা এসে বলে, দিস ইজ নট ফেয়ার মিস্টার শরীফুল খান, ফাক ইয়োর মানি। এই বলেই পাশে থাকা এক মেয়েকে ইশারা করে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে হাঁটে। আমান ভয় পায়, কারণ কিস রেগে গেলে ভয়ানক হয়ে যায়। সব ভাঙচুর তো করবেই, তার সাথে নিজেরও ক্ষতি করবে। তাই পিছু পিছু যায়, কিন্তু ক্রিস ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। আমান দৌড়ে দরজার সামনে দাঁড়ায়, ভেতর থেকে জোরে আওয়াজ আসে। আমান চেঁচিয়ে বলে, ভাই কি করছিস? নিজের ক্ষতি করিস না, বাইরে আয়। ভেতর থেকে আরও জোরে আওয়াজ আসে। সে দরজায় ঠকঠক করে ধাক্কা দিতে থাকে প্রায় 10 মিনিট ধরে। শেষে দরজা খুলে ক্রিস বেরিয়ে আসে প্যান্টের চেইন লাগাতে লাগাতে। আমান অবাক হয়ে তাকায়। 10 মিনিটে কি হয় রে স্টুপিড, একটু শান্তিতে করতেও দিবি না? না মানে তুই ওয়াশরুমে? তখনই ভেতর থেকে এক লম্বা ফর্সা মেয়ে বেরিয়ে আসে। ছোট ড্রেস পরা, চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ। বোঝাই যাচ্ছে তার অবস্থা খারাপ। ক্রিস মেয়েটার দিকে না তাকিয়ে বলে, ওকে ওর অ্যামাউন্টটা দিয়ে দেয় ডাক্তার দেখানোর। এই বলে সে দাঁড়ায় না, চলে যায় পাশ কাটিয়ে। আমান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে মেয়েটার হাতে দেয়, তারপর ক্রিসের পিছনে দৌড়ায়। ক্রিস গাড়িতে বসতেই আমান দৌড়ে এসে ড্রাইভারের সিটে বসে পড়ে। ভাই বলি কি, রোজ রোজ এসব করে কি পাস? এখন তো এসব বন্ধ কর। ক্রিস লালচে চোখে তাকায়, এমন দৃষ্টি যেন কথা বললেই বিস্ফোরণ ঘটবে। আমান গলা শুকিয়ে ঢোক গিলে ফেলে, তারপর বলে, মানে তুই যেভাবে মেয়েগুলোর অবস্থা করিস, প্রায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। আজও 10 মিনিটে কি করলি? যে মেয়েটা। গাড়ি চালাবি নাকি লাথ মেরে গাড়ি থেকে ফেলে দেব? না না ভাই, আমি চালাচ্ছি। শরীফুল খান তার স্ত্রীর সঙ্গে রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই তাদের রুমের দরজায় জোরে জোরে কেউ ধাক্কাতে থাকে। শরীফুল সাহেব নিশ্চিত এটা তার গুণধর পুত্র ছাড়া কেউ নয়, কারণ এটা রোজের রুটিন। ক্রিস মদ খেয়ে আসে, তারপর তাদের রুমে এসে কটু কথা শুনিয়ে যায়। পাশ থেকে তার স্ত্রী বললেন, বলছি কি দরজা খুলো না, ছেড়ে দাও, ও বিরক্ত হয়ে চলে যাবে। রোজের ওই একই ঝামেলা, ভালো লাগে না আর। ও আমার ছেলে রোহানা, আমি ওকে খুব ভালো করেই চিনি। ও যা ঘাড় ত্যাড়া, আমি দরজা না খোলা পর্যন্ত ও এখান থেকে যাবে না। শরীফুল সাহেব দরজা খুলতেই ক্রিস রুমে ঢুকে তার বাবার পাঞ্জাবির কলার চেপে ধরে। এই শালা, তুই কার্ড ব্ল্যাঙ্ক করে দিয়েছিস কেন? তো কি করব, আমার সব টাকা কি তোমার ওই মদ আর নেশার পেছনে ঢেলে দেব? ক্রিস জোরে জোরে হেসে একটু হেলে দাঁড়িয়ে বলে, সিরিয়াসলি? এগুলো তো তোর টাকা নয়, এগুলো আমার মায়ের টাকা। এই বাড়ি গাড়ি প্রপার্টি সব আমার মায়ের। তুই তো শালা মন্ত্রী হয়ে কালো টাকা ইনকাম করিস। তোর টাকায় আমি ক্রিস খান মুতি, বুঝলি? শরীফুল সাহেবের স্ত্রী এগিয়ে এসে বললেন, ক্রিস বাবা যাও, রুমে যাও, অনেক রাত হয়েছে। ক্রিস গর্জে উঠল, এই নোংরা মেয়ে ছেলে, একদম আমার সঙ্গে পিরিত দেখাতে আসবি না। তোর মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। শালা তোর জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তোকেই তো আমি
শরীফুল সাহেব তাড়াতাড়ি তার স্ত্রীকে রুমে ঢুকিয়ে ক্রিসের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। ক্রিস রাগে দরজায় দুটো লাথি মারল। হা হা, যা যা, এমনিতেই তোদের মুখ দেখতেই আমার ইচ্ছে করে না। আমার মরা মাকে কথা দিয়েছিলাম এই বাড়িতেই থাকবো, তোর পাশে থাকবো, তাই আসি, নয়তো বালেই ক্রিস খানের অনেক ডিমান্ড। তারপর সে নিচু গলায় গুনগুন করে বলতে লাগলো, নেশে মে হাম নেহি ये ऐसा नशीला है। রুহি ডিনার করে রুমে ঢুকতেই দেখে তার ফোনটা বাজছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিছানার উপর রাখা ফোনটা তুলে নিল। হ্যাঁ বল। সিমরান, তুই কোন গর্তে থাকিস রে? তোকে 10 বার কল করলাম, তারপর তুই কল ধরলি। সরি বোন, আমি নিচে ছিলাম তাই ধরতে পারিনি। আমি খুব এক্সাইটেড রে, কাল কলেজে যাব, নতুন জায়গায় নতুন মানুষ। হুম, আমরাও দুজন একই জায়গায় আছি, এটাই অনেক, এখন ফোনটা রাখ। কাল সকালে তাড়াতাড়ি আসিস। সিমরান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাল সকালে কল দেব, রাখি। রুহি ফোনটা রাখতেই তার আব্বু রুমে ঢুকলেন। কি রে মা, ঘুমাবি না? কাল তো নতুন কলেজে যাবি, লাগেজ গুছিয়ে নিয়েছিস তো? রুহি হেসে বলল, হ্যাঁ আব্বু, সব কাজ শেষ, এই তো এখন ঘুমাতে যাচ্ছি। মন দিয়ে ক্লাস করবি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। কলেজটা যেমন নাম করা তেমনি সেখানে র্যাগিংও হয়, বুঝলি? তুমি চিন্তা করো না আব্বু, আমি এসব থেকে অনেক দূরে থাকবো। আচ্ছা ঘুমা তাহলে। আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব অফিসের কাজে, তাই আর দেখা হবে না। রুহি মাথা নেড়ে মৃদু হাসল। তার চোখে নতুন কলেজের উচ্ছ্বাস আর মনের গভীরে হালকা এক টান। অজানার পথে প্রথম পা রাখার আগের রাতটা, যেখানে স্বপ্ন আর ভয় একসঙ্গে খেলা করে। চলুন এখন রুহির ব্যাপারে কিছু জেনে নিই। রুহি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার একটা ছোট ভাই আছে, বয়স মাত্র 12। ছেলেটা হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাই বাড়িতে থাকে খুব কমই দেখা যায়। রুহি পড়াশোনায় দারুণ, বর্তমানে বাংলা অনার্সে ভর্তি হয়েছে। সে শান্ত, মার্জিত ও ভীষণ ভদ্র মেয়ে। বেশি কথা বলে না, বন্ধু তেমন নেই। মারামারি, গোলমাল বা ঝামেলা এসবের নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয় সে। ছেলেদের থেকে 10 হাত দূরে থাকে সে। নতুন কলেজে ভর্তির পর থেকে রুহির মধ্যে একরকম নতুন উদ্দীপনা কাজ করছে। আর মজার ব্যাপার হলো, তার একমাত্র কাছের বন্ধু সিমরানও একই কলেজে ভর্তি হয়েছে। দুজনেই যেন নতুন জীবনের শুরু একসাথে। কাল সকালেই তারা হোস্টেলে উঠবে, কারণ বাড়ি থেকে প্রতিদিন কলেজে অনেকটাই দূরত্বে যাতায়াত করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। রুহির কাছে পড়াশোনায় সব কিছু, সে এক মুহূর্ত নষ্ট করতে চায় না। তাই বাবা মায়ের পরামর্শে সব ব্যবস্থা আগেই করে রেখেছে সে। নতুন কলেজ, নতুন জায়গা, নতুন পরিবেশ, আর রুহির মনের ভেতর কেমন এক অজানা উত্তেজনা। জানে না ভবিষ্যৎ কি অপেক্ষা করছে, তবু তার চোখে এখন একরাশ স্বপ্নের ঝিলিক।